বিসমিল্লাহির রহমানির রহিম। থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কি সবার মনের অবস্থা এখন এইরকম? না, এমন হলে চলবে না। আমাদেরকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ এখন এই করোনার সময় আমাদেরকে সবাইকে ঘরে থাকতে হবে। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, কারণ আমরা সবাই নারায়ণগঞ্জ কলেজ পরিবারের অংশ। পরিবারের কোনো সদস্য যদি খারাপ থাকে, পরিবারের অন্য সদস্যরা কখনই ভালো থাকতে পারে না। তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তো যাই হোক, প্রতিটা ক্লাসে আমার একটা মেসেজ থাকে তোমাদের কাছে, ছোট্ট একটা মেসেজ। আজকেও আমি আমার ছোট্ট একটা মেসেজ দিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। মেসেজটা আসলে এরকম, আসলে পুঁথিগত শিক্ষাই কি আমাদের জীবনের বড় শিক্ষা? না, পুঁথিগত শিক্ষার পাশাপাশিও আমাদেরকে নীতিগত শিক্ষা বা নৈতিকতা দরকার আছে। আমি তোমাদের আগেই বলেছি, আমরা নারায়ণগঞ্জ কলেজ পরিবার। আমরা আসলে এই নীতিগত শিক্ষাটা, নৈতিকতাটা আমাদের পরিবার থেকেই শিখব। পরিবারে আমরা নারায়ণগঞ্জ কলেজ পরিবারে এক একজন এক একটা সদস্য, এক একজন এক একটা নক্ষত্র। নক্ষত্র কতগুলো ছোট হয়, কতগুলো নক্ষত্র বড় হয়। কিছু কিছু নক্ষত্র অনেক আলোকিত হয়, আবার কিছু কিছু নক্ষত্র কম আলোকিত হয়। তার জন্য কি নক্ষত্ররা একে অপরের দোষ খুঁজে বেড়ায়? না। তাহলে কি করে? তাহলে আমরা যেহেতু নারায়ণগঞ্জ কলেজ পরিবারের এক একজন নক্ষত্র, আমাদের হয়তো বা কোনো কিছু সমস্যা বা ভুল ভ্রান্তি থাকতে পারে। এর জন্য আমরা কি করতে পারি? আমরা কি একে অপরের দোষ খুঁজে বেড়াবো? না, আমাদের পরিবারকে আমাদেরকেই সুন্দর করতে হবে। সেজন্য পরিবারের সদস্য হিসাবে আমাদেরকে সর্বদা তোমরা বিভিন্ন পরামর্শমূলক কমেন্টস করবে, পজিটিভ থিঙ্কিং করবে, পজিটিভ কমেন্টস করবে। আমি আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। প্রথমে আমি অনেক কথা বলে ফেলেছি। আসলে আমার মূল মেসেজটাই হলো পজিটিভ থিঙ্কিং করা, পজিটিভ কমেন্টস করা। তোমাদের প্রতিটা কমেন্টস আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, এবং তোমাদের কমেন্টস পেয়ে আমরা উৎসাহিত হই। এবং এখন থেকে আশা করি তোমরা সকলেই আমাদের কলেজের জন্য পজিটিভ থিঙ্কিং করবে এবং পজিটিভ কমেন্টস করবে। যাই হোক, আজকে মনে হয় একটু বেশি কথা বলে ফেললাম প্রথম দিক থেকে। জানি না কে কীভাবে আমার কথাটা নিয়েছো। আমি জানি সবাই আমার স্টুডেন্ট, সবাই খুব ভালোভাবেই নিয়েছো। আজকে আমি ফাতেমা হক শাপলা, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, নারায়ণগঞ্জ কলেজ নারায়ণগঞ্জ। আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আজকে পড়াবো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্র। উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে প্রথম পত্র, বিপণন হচ্ছে আমাদের সেকেন্ড পেপার। বিপণনকে আসলে ইংরেজিতে কি বলে? মার্কেটিং। আসলে মার্কেটিং শব্দটা শুনে তো সবার কাছে অতি পরিচিত একটা ওয়ার্ড মনে হয় না? আমরা সবাই মার্কেটিং শব্দটা জানি, কারণ কেউ কিছু কেনাকাটা করতে গেলেই আমরা কি বলি? মার্কেটিং করতে গিয়েছি। আসলে কি কেনাকাটা আর মার্কেটিং এক কথা? না, আমরা এই জায়গাটাতেই ভুল করি। কেনাকাটা হচ্ছে শপিং, আর মার্কেটিং হচ্ছে বিপণন। তো যাই হোক, আমি ওদিকে আর যাচ্ছি না, আমরা এখন একটু বিপণনের সংজ্ঞার দিকে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, যারা 2020 পরীক্ষার্থী এইচএসসি, তারা আসলে পুরো বই ভালো করেই পড়েছো, শেষ করেছো। তারপরেও আমি তোমাদের পরীক্ষার পূর্ব প্রস্তুতিমূলক কিছু কথাবার্তা বলার জন্যই আমাদের এখানে আসা। অনেক কিছু বইয়ের তথ্যগুলি তুলে ধরবো, যেগুলো আমাদের রিভিশনের জন্য অনেক উপকারে আসবে। এখন আমি বিপণনের সংজ্ঞাটা, বিপণনের জনকের সংজ্ঞাটা বলতে চাচ্ছি। বিপণনের জনককে? বিপণনের জনক হচ্ছে ফিলিপ কটলার। বিপণনের জনককে? ফিলিপ কটলার। ফিলিপ কটলার আসলে বিপণনের একটা সংজ্ঞা, খুবই সুন্দর একটা চমৎকার একটা সংজ্ঞা প্রদান করেছে। সেই সংজ্ঞাটাই আমি একটু তোমাদেরকে সংক্ষিপ্ত করে বলছি। ফিলিপ কটলারের মতে বিপণন হচ্ছে কি? উৎপাদনকারী প্রতিষ্ঠান কি করবে? একটা শক্তিশালী ভ্যালু সৃষ্টি করবে, এবং সেই ভ্যালু আদায়ের জন্য সেই কনজিউমার বা ক্রেতাদের সাথে একটা শক্তিশালী সম্পর্ক ক্রিয়েট করবে। এখানে এই কথাটাই লিখেছি, ভ্যালু সৃষ্টি করা এবং শক্তিশালী সম্পর্ক তৈরি করা, এটাই হচ্ছে বিপণন। আমি যদি ডিটেলসভাবে বলতে চাই বিপণনের সংজ্ঞাটা, তাহলে আমরা কিভাবে বলতে পারি? উৎপাদনকারীর উৎপাদিত পণ্যটা চূড়ান্ত ভোক্তা বা কনজিউমারের কাছে পৌঁছানোর জন্য উৎপাদনকারী যেই সকল কাজগুলো করে, সেগুলো হচ্ছে বিপণন। প্রদানের বিপণনের সকল কাজ হচ্ছে ভোক্তা কেন্দ্রিক। বিপণন সর্বোচ্চ সন্তুষ্টি প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন
করে। তো যাই হোক, আমি বিপণনের সংজ্ঞাটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না। আমি তোমাদেরকে ভ্যালু, আমি একটা কথা বলেছিলাম, বিপণন কি করে, ভ্যালু সৃষ্টি করে। ভ্যালুটা আসলে কি? ভ্যালুটা হচ্ছে, এখানে একটু দেখো, আমি একটা ভ্যালুর একটা সমীকরণ তোমাদের এখানে বোর্ডে লিখেছি। ভ্যালু সমান হচ্ছে ব্যয় ডিভাইডেড বাই হচ্ছে কি সুবিধা। ব্যয় এখানে কি, আমরা আসলে একটা পণ্য ক্রয় করতে, যেমন আমার অনেক পিপাসা লেগেছে, পিপাসা লাগলে আমি কি করতে পারি? পিপাসা লাগলে আমি পানি খেতে যাই। একটা বোতল পানি কিনতে গেলে কিন্তু আমাকে টাকা দিতে হচ্ছে। আমি অর্থ ব্যয় করে কি পরিমাণ সুবিধা পাচ্ছি, এখন পানিটা খেয়ে আমি কি পরিমাণ সুবিধাটা পাচ্ছি। ব্যয় এবং সুবিধা, এই দুটার পার্থক্যটাই হচ্ছে কি ভ্যালু। আশা করি ভ্যালু সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। তো যাই হোক, আমি যেটা যা বলতে চাচ্ছি, দেন যে কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে বিপণনের ক্রমবিকাশের ইতিহাস। আসলে আজকে আমি যে জায়গাটাতে আছি, যে অবস্থানে আছি, আমি কি রাতারাতি এই জায়গাটাতে এসেছি? না, আমি ছোট থেকে বড় হয়েছি। আস্তে আস্তে ধীরে ধীরে যখন শিশুকাল কেটেছে, আমার কৈশোরকাল কেটেছে, তারপর আমি কিন্তু আমার এই অবস্থাতে এসেছি। বিপণন আজকে যেই জায়গাটাতে আছে, বিপণন কিন্তু ছোট থেকে আর ধীরে 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 আজকে এই জায়গাটাতে বিপণন এসেছে। বিপণনের যে ক্রমবিকাশের ইতিহাস আছে, সেই ইতিহাসটার আমি লিখে দিয়েছি, কয়েকটা ভাগে ভাগ করেছে। প্রথমত যেটা হয়েছে স্বয়ংসম্পূর্ণতার যোগ, বিনিময় যোগ, উৎপাদন যোগ, বিক্রয় যোগ, বিপণন যোগ, সামাজিক বিপণন যোগ, সম্পর্ক ভিত্তিক বিপণন যোগ, সামাজিক নেটওয়ার্কিং বিপণন যোগ। স্বয়ংসম্পূর্ণতার যোগ আমরা আসলে কোনটাকে বলবো? যে যোগে মানুষের চাহিদা বেশি ছিল না, সেখানে তারা নিজেরাই উৎপাদন করত, নিজেদের চাহিদাটা পূরণ করত। এটাকে আমরা আত্মনির্ভরশীল যোগও বলতে পারি। দেন এই যুগটার পরে যে যুগটা এসেছে, সেটা হচ্ছে বিনিময় যুগ। বিনিময় যুগ আসলে কোনটা? যেখানে আসলে মানুষের পণ্য লেনদেনের একটা বিনিময় শুরু হয়েছে। একজনের পণ্য আরেকজন পণ্য বন্টন করে, বিনিময় করে মানুষ এই যুগে পণ্য বিনিময় করত। এই যুগের শেষের দিকে আমাদের মানুষ কিছু মুদ্রা ছিল না, তখন আসলে কি ছিল? স্বর্ণ মুদ্রা, পাথর, ঝিনুক, কড়ুই, এগুলো বিনিময় করে একে অপরের সাথে বিভিন্ন পণ্য বিনিময় করত। এই যুগটাকে পারস্পরিক নির্ভরশীলতার যোগও বলা হয়। উৎপাদন যোগ, বিনিময় যুগের পরে আমাদের যে যুগটা আসছে, সেটা হচ্ছে উৎপাদন যুগ। সেই যুগটা 1860 থেকে 1920, ইউরোপে যখন শিল্প বিপ্লব শুরু হয়, তখন এই যুগটা শুরু হয়। এই যুগে আসলে মানুষ শারীরিক পরিশ্রমের বদলে প্রযুক্তির উপর বা যন্ত্রপাতির উপর নির্ভরশীল হওয়া শুরু করলো। এরকার বাজার শীর্ষের যুগে, এই যুগে প্রযুক্তির ব্যবহারের ফলে প্রচুর পরিমাণের উৎপাদন বৃদ্ধি পাচ্ছিল। দেন এই যুগের পরে যে যুগটা, সেটা হচ্ছে বিক্রয় যুগ। বিক্রয় যুগটা হয়েছে 1920-এর পরে থেকে, 1920 থেকে 1950 সাল। বিক্রয় যুগে আসলে কি হয়েছিল? যখন উৎপাদনের পরিমাণ অনেক বেড়ে গেল, তখন কি করবে? এটা আসলে বিক্রিও তো বাড়তে হবে। উৎপাদিত পণ্যগুলো তো উৎপাদনকারী জমে রাখবে না। উৎপাদনকারী কি করেছে? তখন বিক্রয়ের জন্য তারা বিজ্ঞাপন, প্রচার শুরু করলো। তাদের প্রত্যাশা অনুযায়ী বিক্রয় না হওয়াতে তারা প্রচার এবং বিজ্ঞাপন সব বিভিন্ন ধরনের পদক্ষেপ এই বিক্রয়ের যুগে নিয়েছিল। বিক্রয়ের যুগের পরে যে যুগটা এসেছে, সেটা হচ্ছে বিপণন যুগ। এটা আসলে 1950 সালের পর থেকে বিপণন যুগটা শুরু হয়েছে। বিপণন যুগে আসলে কি করেছে? এই যুগটাতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা এবং ক্রেতাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া এবং সর্বোচ্চ ক্রেতা সন্তুষ্টি বিধান করাই ছিল এই বিপণনের যুগের মূল উদ্দেশ্য। দেন 1950 সালের পরে যেটা সামাজিক বিপণন, 1970 সাল থেকে শুরু হয়েছে। এখানে আসলে মানুষ উৎপাদনের পরিমাণ এত বেড়ে গেছে, কলকারখানা এত বেড়েছে, পরিবেশের উপরে কিন্তু আমাদের অনেকটা প্রভাব ফেলেছে। কারণ বিপণন আর সমাজ একটা আরেকটার সম্পর্ক, কেউ কিন্তু কাউকে ছেড়ে না। তখন কি করলো? মানুষ চিন্তা করলো, গ্রিন মার্কেটিংয়ের কথা চিন্তা করলো। মানুষ কি করলো? যে সমাজ পরিবেশ বান্ধব প্রোডাক্ট তৈরি করা, পরিবেশকে নিয়ে তারা চিন্তা শুরু করলো। দেন যে যুগটা এসেছে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। বিপণনের এই সময়টাতে সেখানে চিন্তা করলো যে কি করতে হবে? আমাদের বিপণনের বন্টন প্রণালীতে যারা যুক্ত আছে কিংবা ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং শক্তিশালী সম্পর্ক করে ক্রেতাকে ধরে রাখার জন্য তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা। দেন যে যুগটা সর্বশেষ যেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে সামাজিক নেটওয়ার্কিং
যোগ। সামাজিক নেটওয়ার্কিং বিপণন আমরা বলবো অনলাইন বিজনেস। এখন অনলাইন বিজনেস সম্পর্কে বললে আমি জানি তোমরা সবাই জানো অনলাইন বিজনেস কি। মোবাইলটা খুললেই আমরা অনলাইনের অনেক বিজনেস পাই, শাড়ি, গহনা, জামা কাপড়, সারাদিন অনলাইনে কিভাবে কিনতে হবে, কিভাবে ক্রয় করতে হবে, আমরা সারাদিনই সেগুলা দেখছি। অনলাইনের মাধ্যমে কেনা করা, হ্যাঁ, নেটওয়ার্কের মাধ্যমে বিজনেস করা, সেটি হচ্ছে বিপণনের সামাজিক যোগ। এবং বিভিন্ন আমরা আসলে অ্যান্ড্রয়েড মোবাইল যারা চালাই তারা বেশি সাফার, একটু পরপর অ্যাড ঢুকে যায়, বিভিন্ন পণ্যের অ্যাড ঢুকে যায়। এইটা পণ্য, এই পণ্যগুলো এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যে বিজনেসটা করছি, যে বিপণন মার্কেটিংটা করছি, সেটাই হচ্ছে কি সামাজিক নেটওয়ার্কিং। যাই হোক, আমি তোমাদের বিপণনের ক্রমবিকাশের ইতিহাসটা একটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিলাম। এই বিপণনের ক্রমবিকাশের ইতিহাসটা বোঝানোর একটাই কারণ, সেটা হচ্ছে এখান থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন থাকতে পারে। যেমন আমাদের বলতে পারে যে এরকম যে 1950 সালকে এটা কোন যোগ বলা হয়, তখন আমরা বলবো এটাকে বিপণন যোগ বলা হয়। 1920 থেকে 1950 সালকে এটা কোন যোগ বলা হয় বিপণনে, তখন আমাদেরকে উত্তর থাকতে হবে বিপণনের যোগ। এরকম 4-5টা অপশন দিয়ে এখান থেকে আমাদের এমসিকিউ থাকতে পারে। সেজন্য আমাদেরকে বিপণনের ক্রমবিকাশের ইতিহাসটা খুব ভালো করে পড়তে হবে এবং জানতে হবে, কারণ এখান থেকে আমাদের এমসিকিউ থাকার সম্ভাবনা থাকে। প্রিয় শিক্ষার্থী, বিপণনের বইটা যদি আমরা ওপেন করি, বিপণনের বই আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে একটা সার্কেল পাবো, চক্র পাবো। বিপণনে এই যে সার্কেল বা চক্রটাতে কি আছে, বিপণনের মৌলিক কিছু ধারণা আছে। বিপণনের মৌলিক ধারণা, বিপণনের মৌলিক যে ধারণাগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমেই আমরা যেটা পাবো প্রয়োজন, অভাব, চাহিদা। দেন যেটা 2 নম্বর আমরা পাবো বিপণন অফার, পণ্য, সেবা ও অভিজ্ঞতা। তারপর যেটা পাবো ভ্যালু ও সন্তুষ্টি। দেন বিনিময়, লেনদেন, সম্পর্ক ও বাজার। সর্বশেষ পাবো বাজার। এখন আমি এই বিপণনের মৌলিক ধারণার সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে প্রয়োজন। আসলে প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে যখন এই যে এখন কয়টা বাজে, প্রায় দুপুর হয়ে গেল, আমার কিন্তু খিদা লেগে গেছে। এই যে কোনো কিছু না পাওয়ার অনুভূতি সৃষ্টি হওয়া, কোনো কিছু থেকে বঞ্চিত অনুভব করা, সেটার নামই হচ্ছে কি প্রয়োজন। দেন যেমন খিদা লেগেছে, আমার একটা অভাব সৃষ্টি হয়েছে, এখন খুব গরম লাগছে, গরমের সময় সেটা একটা অভাব সৃষ্টি হয়েছে। এই ধরনের যখন কোনো কিছু থেকে মানুষ নিজেকে বঞ্চিত অনুভব করে সেটা কি আমরা বলবো প্রয়োজন। দেন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অভাব। প্রয়োজনের পরে 2 নাম্বার হচ্ছে অভাব। অভাবটা আসলে কি? মানুষের সংস্কৃতি ও ব্যক্তির ব্যক্তিত্ব ধারা মানুষের প্রয়োজনের যে বাস্তব রূপ লাভ করে, প্রয়োজনটার যে বাস্তব রূপ লাভ করে সেটাই হচ্ছে কি অভাব। যেমন আমার খিদা লেগেছে, আমরা বাঙালি মানেই হচ্ছে ভাতে মাছে বাঙালি। আমরা ভাত ছাড়া যত কিছুই খাই, ভাত না খেলে আমাদের খিদা নিবারণ হয় না। কিন্তু সেম এই জিনিসটা যদি আমি ইটালির কথা চিন্তা করি, ইটালি তো ভাত খাবে না, তারা কি খাবে? ইউরোপিয়ানরা তারা হয়তো বা খাবে পাস্তা, তারা হয়তো খাবে পিৎজা। আমি যদি আমেরিকার কথা চিন্তা করি, তারা কি খাবে? ফাস্টফুড খাবে। তাহলে যে কোনো কালচার বা সংস্কৃতি অনুযায়ী বা ব্যক্তির ব্যক্তিত্ব অনুযায়ী কিন্তু অভাবটা বাস্তব রূপ লাভ করে। দেন আমরা যে জিনিসটা পেয়েছি বিপণনের মৌলিক ধারণা সার্কেলটার মধ্যে, চাহিদা। চাহিদা আসলে কি? চাহিদা যদি আমরা জানতে চাই তাহলে কি বলবো? চাহিদা হচ্ছে কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা। দেন আকাঙ্ক্ষিত যে পণ্যটা, সেই পণ্যটা ক্রয় করার জন্য সামর্থ্য থাকতে হবে। আমার তো অনেক কিছুই চাহিদা আছে, যেমন আমার মন চায় আমি একটা হেলিকপ্টার কিনি, কিন্তু চাইলেই তো হবে না, সেটা কেনার মতো সামর্থ্য আমার থাকতে হবে। দেন আরেকটা জিনিস কি লাগবে? আরেকটা জিনিস লাগবে সেই অর্থ ব্যয়ের ইচ্ছা। অনেকেরই অনেক টাকা পয়সা আছে কিন্তু তারা রিকশায় উঠতে চায় না, কারণ অর্থ খরচ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে চাহিদা হতে গেলে আমাদের 3টা জিনিস লাগে। প্রথমত কি লাগে বলেছি? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষিত পণ্য ক্রয়ের সামর্থ্য। দেন কি বলেছি? দেন বলেছি অর্থ ব্যয়ের ইচ্ছা। তো বিপণনের মৌলিক ধারণার এই যে আমি প্রয়োজন, অভাব, চাহিদা 3টা বললাম, এই 3টা থেকে তোমাদের কিন্তু জ্ঞানের প্রশ্ন পরীক্ষায় থাকে। বোর্ড কোশ্চেনগুলো যদি তোমরা একটু দেখবে বিভিন্ন সময়ে অভাব কি, চাহিদা কি, এগুলোর কিন্তু সংজ্ঞা পরীক্ষায় এসেছে। সেহেতু অতএব তোমরা জ্ঞানমূলক কোশ্চেনের জন্য এই জিনিসটা খুব ভালো করে অবশ্যই পড়বে। দেন আমরা যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে বিপণনের অফার, পণ্য, সেবা ও অভিজ্ঞতা। পণ্য আসলে কি?
মানুষের প্রয়োজন বা অভাব পূরণের সক্ষম এমন কিছু যা বাজারে পাওয়া যায় তাই হচ্ছে কি পণ্য। তাহলে পণ্য কি? মানুষের অভাব পূরণের সক্ষম এমন কিছু যা বাজারে পাওয়া যায়। সেবা কি? কতিপয় কার্যাবলী বা সুবিধা যা বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপন করা হয় তাই হচ্ছে সেবা। যেমন ব্যবসায়ীরা ব্যাংকিং সেবা নেয়। এখন আমি বলতে পারি আমার মা তো সারাদিন বাসায় কাজ করে, এখন আমার মায়ের কাজটা কি সেবা বলবো? কখনোই আমি সেবা বলবো না, কারণ মায়ের কাজের বিনিময়ে কিন্তু মা কি পাচ্ছে না, বিনিময়ে কোনো আর্থিক কোনো সম্পর্ক নাই, আর্থিক কোনো লেনদেন নাই। যে জায়গায় আর্থিক সম্পর্ক থাকবে না সেটা কখনোই সেবাতে গণ্য হবে না, যে জায়গায় আর্থিক সম্পর্ক থাকবে সেটা অবশ্যই সেবা হিসাবে গণ্য হবে। অভিজ্ঞতা কোন, নেক্সট আমরা যেখানে পাবো অভিজ্ঞতা, কোনো বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞানকে অভিজ্ঞতা বলে। কোনো বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞানটাকে আমরা অভিজ্ঞতা বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি সবাই আছো? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? সব কিছু ক্লিয়ার আছে? আমার এই লাইভটা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এবং অনেকেই উপকৃত হবে লাইভটা দেখে। সেজন্য আমি রিকোয়েস্ট করব সবাই লাইভটাকে শেয়ার করো, যেন দ্রুত অন্যান্য তোমার বন্ধু বান্ধবী সবাই যেন আমাদের এই লাইভটা দেখতে পারে। আমি জানি আমার ছেলে মেয়েরা যারা এইচএসসি পরীক্ষার্থী তারা সব কিছুই পড়েছো, জানো। তারপর আমি আবার তোমাদেরকে রিভাইজ দেওয়ার জন্য মূল ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে আলোচনা করি। দেন আমি এই যে বিপণনের যে কোর কনসেপ্ট যেটাকে বলে মৌলিক ধারণার 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ভ্যালু ও সন্তুষ্টি। একটু আগে ক্লাসের শুরুতে আমি ভ্যালু সম্পর্কে আলোচনা করেছিলাম। ভ্যালুটা হচ্ছে কি? আমি ব্যয়ের বিনিময়ে কি পরিমাণ সুবিধা পাচ্ছি, ব্যয় এবং সুবিধার একটা পার্থক্যটা বের করা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। এবং সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্টি, আসলে বিপণন কাজ করে ক্রেতাকে নিয়ে, ক্রেতা সন্তুষ্টি হচ্ছে বিপণনের মূল লক্ষ্য। দেন যে জিনিসটা আমরা পাবো বিনিময়, লেনদেন এবং সম্পর্ক। বিনিময়, লেনদেন, সম্পর্ক। বিনিময় কি? কিছু প্রদান করে কিছু কাঙ্ক্ষিত বস্তু পাওয়া। লেনদেন আর্থিক লেনদেন, যেমন আমি 10,000 টাকা দিয়ে একটা ফ্যান কিনে নিয়ে আসলাম, এটা আসলে কি টাকার বিনিময়ে একটা ফ্যান নিয়ে আসলাম। এই যে একটা লেনদেন, অর্থ দিয়ে আমি একটা কিছু ক্রয় করছি, সেটি হচ্ছে লেনদেন। এবং বিভিন্ন পক্ষের সাথে সুসম্পর্ক তৈরি করা, এখানে হচ্ছে এটা। দেন হচ্ছে বাজার। বাজার, এই কথার এইটা হচ্ছে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। বাজার নিয়ে পরীক্ষায় অনেক ধরনের কোশ্চেন থাকে। আসলে বাজারটা কি? বর্তমান ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। বর্তমান ক্রেতা ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। বর্তমান ক্রেতা আসলে কারা? যেমন আজকে আমি কিছু কিনতে যাব, আমি কিনে নিয়ে আসলাম, কিন্তু কেউ কেউ আছে এভাবে মার্কেটে আই শপিং করতে যায়। আই শপিং কি বলো তো? মার্কেটে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে চোখ গিরে আসে, কিন্তু তারা কিছু ক্রয় করছে না। কিন্তু তারা আজকে ক্রয় করেনি দেখে কি আগামী দিন ক্রয় করবে না? তারা কিন্তু আগামী দিনও পণ্য ক্রয় করতে পারে। এই যে বর্তমান ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে আমরা বাজার বলবো। আমরা এইভাবে বলতে পারি বাজার একটি স্থান বা জায়গা যেখানে অনেক ধরনের ক্রেতা বিক্রেতার সমাগম থাকবে এবং পণ্য ক্রয় বিক্রয় থাকবে, সেই জায়গাটি হচ্ছে বাজার। তো যাই হোক, এটা ডিটেলস তোমরা অবশ্যই আরও পড়বে, জানবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এখান থেকে কিন্তু তোমাদের অভাব, প্রয়োজন, চাহিদা, এখান থেকে তোমাদের জ্ঞানের প্রশ্ন থাকবে, বাজার থেকে প্রশ্ন থাকে। তোমরা এই বিষয়গুলো অবশ্যই ভালো করে দেখবে। দেন আমি যে কোশ্চেনটার কথা বলবো, বিপণনের বৈশিষ্ট্য। এটা আসলে আমি খুব বেশি বলবো না, জাস্ট 2-3টা পয়েন্টস বলে দেবো, তোমরা বাকিটুকু ডিটেলস দেখবে। কারণ এই বৈশিষ্ট্যগুলো পড়ার মানে হচ্ছে কি অনুধাবন কোশ্চেনের জন্য। এখান থেকে যেমন বিপণন সন্তুষ্টি বিধান করে, গতিশীলতা রাখে, বিপণন সামাজিক প্রক্রিয়া, বিপণন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়া। এই আসলে এখান থেকে যেমন বিপণন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়া ব্যাখ্যা করো, এই টাইপের কোশ্চেন এখান থেকে তোমাদের আসতে পারে। সেই জন্য তোমরা বিপণনের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিবে। এখন আমি যে প্রশ্নটাতে চলে যাব, সেই প্রশ্নটা হচ্ছে বিপণনের মিশ্রণ। এটা আবার কি জিনিস? বিপণনের মিশ্রণ আমি জানি আমার ছেলেমেয়েরা বলতে পারবে। কেউ বলতে পারছো? আমরা একটা কোশ্চেন পড়িয়েছি ক্লাসে, 4P, মার্কেটিংয়ের 4P আসলে কি বলতে পারো? 4P আসলে কি কেউ বলতে পারছো? 4P হচ্ছে কি? প্রোডাক্ট। দেন আমরা কি বলতে পারবো? P ফর প্রাইস। আরেকটা হচ্ছে কি? প্লেস। দেন হচ্ছে প্রমোশন বা প্রমোটিং। এই যে 4টা জিনিস, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোট বা প্রমোশন, প্রমোটিং, মার্কেটিং যেটাকে আমরা প্রসার বলি, প্রচারই প্রসার। মার্কেটিংয়ের একটা ভাষা আছে, প্রচারই প্রসার। যত বেশি আমরা প্রচার করব ততই আমরা প্রসার পাবো। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো আরেকটু ভালো করে দেখব। এবং মার্কেটিংয়ের 4P কি, এখান থেকেও কিন্তু এরকম একটা জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে।
কিংবা তোমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্নও থাকতে পারে। 4P যে কোনো একটা আইটেম দিয়ে বলতে পারে 4P কোনটা 4P মধ্যে পড়ে। তাহলে আমি 4P সম্পর্কে জানলাম, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। ঠিক আছে, এখন ভোক্তাই রাজা। মার্কেটিংয়ে আসলে কাকে নিয়ে কাজ করে? বিপণন আসলে ভোক্তাকে ঘিরে কাজ করে। ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করে। ভোক্তা কী ধরনের পণ্য চায় সেই অনুযায়ী মার্কেটিং পণ্য তৈরি করে। ভোক্তাকে কেন্দ্র করে যেহেতু কাজ করে, এখানে ভোক্তাই মহারাজা, ভোক্তাই রাজা। ভোক্তার চাহিদা, কারণ কনজিউমার যদি আমি ধরে না রাখতে পারি তাহলে আমার বিপণন কোনো সফলতা লাভ করতে পারবে না। যাই হোক আমার প্রিয় শিক্ষার্থী, আমি কি তোমাদের এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব? তোমরা কি লাইভে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছ? তোমাদের কি কোনো কোশ্চেন আছে? বিপণনের প্রথম অধ্যায় থেকে কিছু কোশ্চেন আছে কিনা আমি তোমাদের একটু দেখতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, পায়েল বলেছো, অনেকেই বলে সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি, যেটা বিপণনের আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বিপণনের, সেটা হচ্ছে বিপণনের পরিবেশ। বিপণনের পরিবেশ, এটাকে আমি যদি বিপণনের পরিবেশটাকে যদি আমি বলতে চাই, প্রথমে আমি জানবো আসলে পরিবেশ কি। আমরা সবাই যখন ছোট ছিলাম, ছোট থেকে কিন্তু পরিবেশের একটা সংজ্ঞা ছোট্ট করে পড়েছি। কি পড়েছিলাম? আমাদের চারপাশে যা কিছু আছে তাই হচ্ছে কি পরিবেশ। এখন হয়তো আমরা একটু বড় হয়েছি, সেই পরিবেশের সংজ্ঞাটাই আমরা একটু বড় করে শিখবো, জানবো। এখন বিপণনের পরিবেশ কি? বিপণন কিন্তু সংজ্ঞাটা আমরা একটু আগে জেনেছি। কি জেনেছিলাম? ক্রেতাদের ভ্যালু সৃষ্টি, উৎপাদনকারী কী করে? ভ্যালু সৃষ্টি করে এবং ক্রেতাদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক ক্রিয়েট করে। বিপণনের সংজ্ঞাটা যদি আমি, বিপণনের পরিবেশের সংজ্ঞাটা যদি আমি বলতে চাই, তাহলে সংজ্ঞাটা এরকম হবে: পরিবেশের যে সকল উপাদানগুলো, যেমন বস্তুগত হতে পারে, পক্ষ, সত্তা, পারিপার্শ্বিক শক্তি, যা বিপণনের কার্যক্রমের উপরে সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। প্রত্যক্ষ কি আর পরোক্ষ কি? যেটা আসলে সরাসরি প্রভাব বিস্তার করে সেটাকে প্রত্যক্ষ বলছে, আর যেটা আসলে সরাসরি না করে একটু ঘুরে ফিরে প্রভাব বিস্তার করছে সেটাকে বলছে পরোক্ষ। তো বিপণনের পরিবেশের কিছু উপাদান আছে যেগুলো আসে কি করে? বিপণনের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব বিস্তার করে। এই বিপণনের এই পক্ষগুলো, বিপণনের পরিবেশটাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি কি? প্রথমত সামষ্টিক, আরেকটি হচ্ছে বেষ্টিক। বেষ্টিক অথবা সামষ্টিক যাই বলি, বেষ্টিক পরিবেশটাকে আসলে আমরা কি বলছি? আভ্যন্তরীণ পরিবেশ। আর সামষ্টিকটা কি বলছি? বাহ্যিক পরিবেশ। একটা ইংরেজিতে বলি ইন্টারনাল, আর একটা বলতে পারি এক্সটার্নাল। ইন্টারনাল পরিবেশটা কি আর এক্সটার্নাল পরিবেশটা কি? এখন যদি আমি বলি, আমার ঘরের কথাই বলছি, আমার ঘরের ভিতরে আর ঘরের বাইরে। আমার ঘরের পরিবেশের ভিতরটা আসলে কি আমার নিজের হাতে, আমি এটা কন্ট্রোল করতে পারবো। আজকে আমি খিচুড়ি খেতে চাচ্ছি, পোলাও মাংস খেতে চাচ্ছি, না আমি আজকে ভাত খাবো, আমি কিন্তু আমার উপর ডিপেন্ড করছে আমি কি করতে চাচ্ছি। আমি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবো। কিন্তু ঘরের বাইরের যেটা, সেটা কিন্তু আমার হাতে থাকে না, এটা কিন্তু আমার নিয়ন্ত্রণের যোগ্য না। এটাই বিপণনের যে পরিবেশ। আমি আজকে বেষ্টিক পরিবেশ নিয়ে তোমাদেরকে এখন আলোচনা করব। বেষ্টিক পরিবেশটা আসলে কি? পরিবেশের যেসব উপাদান, বস্তু, পক্ষ বা সত্তা বা শক্তিসমূহ বিপণনের কার্যের উপর সরাসরি প্রভাব বিস্তার করে। বেষ্টিক পরিবেশ বিপণনের কার্যের উপরে সরাসরি প্রভাব বিস্তার করে। বেষ্টিক পরিবেশের উপাদানগুলো কি সেগুলো আমি একটু আলোচনা করছি। প্রথমত 1 নাম্বার যেটা বলবো, কোম্পানি। 2 হচ্ছে সরবরাহকারী। 3 হচ্ছে মধ্যস্থ কারবারি। 4 হচ্ছে সাধারণ ক্রেতা। 5 হচ্ছে প্রতিযোগী। 6 হচ্ছে জনগোষ্ঠী। এখন কোম্পানি কি? উৎপাদনকারী নিজে বা প্রতিষ্ঠান নিজে বা সংস্থার নিজেকে কোম্পানি বলা হয়েছে, যা কতগুলো বিভাগের সমন্বয়ে গঠিত। যেমন আমার নারায়ণগঞ্জ কলেজের কথাই বলছি, এখানে কিন্তু বাংলা ডিপার্টমেন্ট, ইংরেজি ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। একটা গার্মেন্টসের কথাই বলি, এখানে আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। এক একটা ডিপার্টমেন্টে কিন্তু এক একটা ফাংশন থাকে, এক একটা কাজ থাকে। একটা হসপিটালের কথাই আমি বলি, অনেকগুলো ডিপার্টমেন্ট, গাইনি ডিপার্টমেন্ট থাকে, হার্টের ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, মেডিসিন ডিপার্টমেন্ট থাকে। এই ডিপার্টমেন্টের সমন্বয়ে যে মাধ্যমে যে যাবতীয় কার্যাবলী সম্পাদিত হয় সেটাই হচ্ছে কি? কোম্পানি। তো যাই হোক, কোম্পানি সম্পর্কে আমাদের আইডিয়া হলো প্রতিষ্ঠান বা সংস্থাকে বোঝানো হয়েছে সরবরাহকারী। সরবরাহকারী ইংরেজিতে যেটাকে বলছে সাপ্লায়ার। সাপ্লায়ার আসলে কারা?
একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে কিন্তু প্রতিষ্ঠানে অনেক কিছু লাগে, বিভিন্ন যন্ত্রপাতি লাগতে পারে, কাঁচামাল লাগতে পারে। এই যে যন্ত্রপাতি কাঁচামাল যাই লাগে, হ্যাঁ, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কথাই বলছি, এগুলো কিন্তু কোনো কেউ না কেউ আমাদেরকে সাপ্লাই দেয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। আমরা যারা আমাদেরকে সাপ্লাই দিচ্ছে তাদেরকে আমরা কি বলবো, সাপ্লায়ার বা সরবরাহকারী। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা তোমাদের থাকে, জ্ঞানমূলকে থাকে, যে সরবরাহকারী কারা, কোম্পানি কি, তাহলে আমাদের এটা ডিটেলস ভালো করে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এই পড়ার মাঝখানে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, তোমরা সৃজনশীলের আসলে প্রশ্নটা কতটুকু হবে আকারটা, যা বলবে পরীক্ষায় জ্ঞানমূলক তো আসলে খুব বেশি হওয়ার কথা না, বড় যে 2 থেকে 2.5 লাইন, অনুধাবনটা 2টা স্টেপে দিবে, প্রয়োগমূলকটা দেবে। আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, অনেকে এই কাজটা করো, এই কাজটা হচ্ছে এরকম, উদ্দীপক দেখে সরাসরি তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। এই কাজটা ভুলেও করো না, এই কাজটা করলে টিচার অনেক বিরক্ত হয়, যার ফলে তোমরা অনেক কম নাম্বার পেয়ে যাও। আমি চাইবো তোমরা প্রাসঙ্গিক উত্তর লিখবে, অপ্রাসঙ্গিক কোনো কথা লেখার দরকার নেই, একটু কেন মানসম্পন্ন কথাবার্তা তোমাদেরকে এখানে লিখতে হবে। যাই হোক, আমি এবার পরবর্তী আলোচনায় চলে যাই। বিপণন মধ্যস্থ কারবার, যেটা আসলে বেসিক পরিবেশের আরেকটা 3 নাম্বার যেটা ছিল, বিপণন মধ্যস্থ কারবারি কারা, উৎপাদনকারী থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর মাঝখানে যারা কাজ করে, কারা কাজ করে, পাইকার কাজ করতে পারে, বিভিন্ন ডিলারের কাজ করতে পারে, এজেন্ট কাজ করতে পারে, খুচরা ব্যবসায়ী কাজ করতে পারে। একজন উৎপাদনকারী একজন ভোক্তার মাঝখানে যারা কাজ করছে তারাই হচ্ছে মধ্যস্থ কারবারি। এইটাও কিন্তু বেসিক পরিবেশের একটা অংশের মধ্যে পড়ে। ক্রেতা সাধারণ কারা, যারা আসলে কনজিউমার, ভোক্তা। এই ক্রেতা সাধারণ আসলে ক্রেতার যে বাজার, ভোক্তা বাজারটাও কিন্তু আবার কয়েকটা ভাগে ভাগ করেছে, ভোক্তা বাজার, ব্যবসায় বাজার, পণ্য বিক্রেতার বাজার। আসলে পণ্য বিক্রেতার বাজার কি, আমি একটা জিনিস প্রোডাক্ট ক্রয় করলাম, সেটা আমি আসলে ভোগ করার উদ্দেশ্যে ক্রয় করি নাই, ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি, সেটা যদি আমি আবার অন্য জায়গায় বিক্রির উদ্দেশ্যে ক্রয় করি, বিক্রি করে কিছু মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমি ক্রয় করি, সেটাকে আমি বলবো কি, পণ্য বিক্রেতার বাজার। এই যে পণ্য বিক্রেতার বাজার কথাটা বললাম, এখান থেকে কিন্তু তোমাদের অনেক সৃজনশীল প্রশ্ন থাকে, বিভিন্ন গল্প দিয়ে তোমাদেরকে বলতে পারে এটা আসলে কোন ধরনের বাজার। যেমন তোমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেনে আছে, আমি একটু একটা উদাহরণ ছোট্ট করে দেই, যে মিস্টার রশিদ কি করেছে, সে বাজার থেকে চিংড়ি মাছ কিনে, হ্যাঁ, বাংলাদেশে অনেক ভালো চিংড়ি উৎপাদন হয়, সেগুলো সে ইউরোপের বাজারে সে চিংড়িগুলো সাপ্লাই করছে। এই যে রশিদ চৌধুরী যে ইউরোপের বাজারে চিংড়ি মাছগুলো সাপ্লাই করছে, এটা আসলে কোন ধরনের বাজার, তাহলে উত্তরটা আমাদের কি আসবে, এটা হচ্ছে পণ্য বিক্রেতার বাজার। কারণ হচ্ছে রশিদ চৌধুরী কিনে আবার মুনাফা অর্জনের উদ্দেশ্যে ইউরোপে সাপ্লাই দিচ্ছে। এরকম আসলে এগুলো আমাদের ইন্টারনাল পরিবেশের মধ্যেই পড়ে, বেসিক পরিবেশের মধ্যে পড়ে। প্রতিযোগী, জনগোষ্ঠী, হ্যাঁ, প্রতিযোগী আসলে কি, বর্তমান পৃথিবীটা আসলে আমরা নেটওয়ার্কের মধ্যে থাকি, নেটওয়ার্কের মধ্যে কি একটা গ্লোবাল নেটওয়ার্কে আমরা বলি যে একটা গ্লোবাল ছাতা। আমরা আইসিটির স্টুডেন্ট অনেকেই জানি, তোমরা এই প্রশ্নটা পড়েছো যে পুরো ওয়ার্ল্ডটা একটা ছাতার মধ্যে। এই ছাতার মধ্যে কি জানো, তার, নেটওয়ার্কের তার। আমরা আসলে এই জায়গা থেকে সারা বিশ্বটাকে দেখতে পাচ্ছি। তো এই মুক্তবাজারের অর্থনীতির ফলে পুরো বিশ্বটাই একটা গ্লোবাল বাজার, যার ফলে একটা দেশের পণ্য অন্য দেশে যেতে পারছে। এই যে বিভিন্ন দেশের পণ্যের সাথে, সমজাতীয় পণ্যের সাথে একটা ফাইট করা, প্রতিযোগিতা করা, এটি হচ্ছে প্রতিযোগী। এটা হচ্ছে বেষ্টিক পরিবেশের একটা অংশ। জনগোষ্ঠী, এটা হচ্ছে বেষ্টিক। আমি চাই তোমরা এখান থেকে খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন পরীক্ষায় থাকে। দেন যে কোশ্চেনটা আমরা চলে যাব সেটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। কোথায় চলে যাব, সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশ যেটাকে কি বলো, আমি আগেই বলেছি বিপণন পরিষদ 2টা ভাগ করেছিলাম, বেষ্টিক আর একটা সামষ্টিক। বেষ্টিকটাকে বলছি ইন্টারনাল আর সামষ্টিকটা বলছি এক্সটার্নাল, যেটা আসলে আমার হাতের মধ্যে নাই, যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না, যেটা আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে, আউট অফ কন্ট্রোল, সেই পরিবেশটা হচ্ছে কি সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশ এমন এক ধরনের বিপণন পরিবেশ যে উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য এবং বিপণন কার্যের পরোক্ষভাবে প্রভাব, বিপণন কার্যের উপরে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, সেটাই হচ্ছে কি সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশের কিছু উপাদান আছে। প্রথমত আমি যেটা বলছি সেটা হচ্ছে জনসংখ্যাগত উপাদান পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। এখানে জনসংখ্যাগত পরিবেশ কি, এটা আমরা একটু জানতে হবে। কেন জানতে হবে, এখান থেকে কিন্তু অনেক সময় আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে থাকতে পারে।
জনসংখ্যা পরিবেশ একটা দেশে একটা অঞ্চল নির্দিষ্ট এলাকা হতে পারে, ঘনত্ব, যেমন আমাদের ঢাকার আসলে জনসংখ্যার ঘনত্বটা অনেক বেশি। একটা ছোট্ট ঢাকা মেগা সিটিতে প্রায় 2-2.5 কোটি মানুষ বসবাস করছে। আয়তন, অবস্থান, আচার আচরণ, রুচি, হ্যাঁ, মানুষের লিঙ্গ, জাতি, ধর্ম, পেশা, ক্রয় ক্ষমতা ব্যাপক গবেষণা বিশ্লেষণ করে বিপণন কৌশল অবলম্বন করা হয়। এই যে বিপণনের স্ট্র্যাটেজি অবলম্বন করে, জনসংখ্যাকে বিচার বিশ্লেষণ করে, গবেষণা করে, রিসার্চ করে আসলে এখানের জনগণরা কেমন ধরনের, কী ধরনের পণ্যটা এখানে মানুষ চায়, কেমন পণ্য তাদের রুচিতে আসে, তারা কী তাদের অভ্যাসটা কেমন, সব কিছু বিবেচনা করেই কিন্তু বিপণন এই কাজটা করে। জনসংখ্যাগত পরিবেশও কিন্তু বিপণনের উপরে কী করে, পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। এটা কিন্তু সামষ্টিক পরিবেশের একটা অংশ। দেন আমরা 2 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের মধ্যে যেটা বলবো, আসলে মানুষের অর্থনৈতিক পরিবেশ আসলে কি বলবো, আমি আয় বুঝে ব্যয় করব, এটাই তো স্বাভাবিক। যখন আমার অনেক টাকা হয়ে যাবে তখন কি আমি এভাবে থাকবো? তখন আমি হেলিকপ্টারে ঘুরবো, দেশ বিদেশ ঘুরে বেড়াবো, আমার তো অনেক চিন্তা ভাবনা আছে। এরকম সকলেরই থাকে। মানুষ আয়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু মানুষের রুচিরও পরিবর্তন ঘটে। দেন ভোক্তার রুচির পরিবর্তন কিংবা সঞ্চয়ের নিম্ন হার এবং উচ্চ ঋণ, মানে এসব উপরে ডিপেন্ড করে কিন্তু মানুষের অর্থনৈতিক পরিবেশটা ডিপেন্ড করে। এটা আমরা একটু দেখব। দেন যেটা আমি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা আসলে কি? প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে কাঁচামালের, আসলে প্রকৃতি আমাদেরকে সব কিছু দেয়। আমি কিন্তু তোমাদেরকে গত একটা ক্লাসে বলেছিলাম, এই পৃথিবীতে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ কিছু ধ্বংসও করতে পারে না। মানুষ প্রকৃতি থেকে নেয়, সেটা নিয়ে তার ব্যবহারের উপযোগী করে জিনিস তোলে। প্রকৃতি থেকে আমরা বিভিন্ন ধরনের কাঁচামাল পাই। প্রকৃতির যে এই প্রকৃতি থেকে আমরা অনেক পণ্য উৎপাদন করছি। পণ্য উৎপাদনের ফলে, যেমন আমি শীতলক্ষ্যা নদীর কথাই বলছি, শীতলক্ষ্যা নদী দিয়ে পার হওয়া যায় না। পানির যে নোংরা অবস্থা, কেন এমন নোংরা অবস্থা বলো তো? শিল্পের জন্য বিভিন্ন জায়গায় ডাইং, যেখানে কাপড় রং করে কালার, ডাইংয়ের কালারগুলো গিয়ে গিয়ে শীতলক্ষ্যার পানিটা ময়লা হয়ে গেছে। এই যে পরিবেশ দূষণ, হ্যাঁ, তো সরকারি হস্তক্ষেপ, বিভিন্ন বিষয়গুলো আসলে প্রাকৃতিক পরিবেশের অংশের মধ্যে পড়ে। এই অংশটা প্রকৃতি আসলে এমন একটা জিনিস যেটা আসলে আমাদের হাতের মধ্যে থাকে না। এই যে হঠাৎ করে সাডেনলি অনেক বৃষ্টি হয়ে গেল, আমি কিন্তু এখন কিছু করতে পারবো না। সাডেনলি এখন আমাদের প্রকৃতিতে আমরা মহামারীর আক্রান্ত হয়েছি, করোনা নামক মহামারী। এই করোনার জন্য আমরা আসলে সবাই এখন বন্দি অবস্থায় আছি, আমাদের অর্থনীতি স্থবির অবস্থার মধ্যে পড়েছে। এই করোনার কারণে কি হচ্ছে, আমরা কিন্তু আমাদের বিপণনের পরিবেশের উপরও কিন্তু একটা প্রভাব বিস্তার করেছে। প্রযুক্তিগত পরিবেশ, এটা আসলে কি? টেকনোলজি বা প্রযুক্তি। এই যে প্রযুক্তির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বিপণন অনেকটা প্রভাব বিস্তার করে। কারণ প্রযুক্তিগত কারণে দ্রুত আমাদের সব কিছু পরিবর্তন হচ্ছে, নতুন বাজার সৃষ্টি হচ্ছে, অধিক গবেষণা হচ্ছে এবং উন্নয়ন ব্যয় হচ্ছে। প্রযুক্তি কি করে? অল্প সময়ে অনেক পরিমাণ উৎপাদন বৃদ্ধি করতে পারছে এবং আমাদের বিপণনের কাজের উপরে অনেক প্রভাব বিস্তার করতে পারছে। রাজনৈতিক পরিবেশ, দেন যেটাকে বলবো রাজনৈতিক পরিবেশ। আমার দেশে যদি হরতাল অবরোধ সবসময় লেগেই থাকে, তাহলে কি আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো না। আমাদের সাথে কিন্তু বাইরের দেশের সাথে কমিউনিকেশন অনেক খারাপ হয়ে যাবে। কারণ হচ্ছে আমার একটা শিপমেন্ট থাকলে হরতালের কারণে সেটা বাতিল হয়ে যাবে। এই যে বিপণন কাজের উপরে কিন্তু রাজনৈতিক পরিবেশ অনেকটা প্রভাব বিস্তার করে। যেমন এছাড়া রাজনৈতিক পরিবেশের মধ্যে আরও কিছু বিষয় আছে, যেমন আইন, বিভিন্ন আইন, যেমন বিভিন্ন রকম শিল্প আইন থাকতে পারে, হ্যাঁ, যা ব্যবসা নিয়ন্ত্রণকারী আইন, ক্রমবর্ধমান আইন কানুন, সরকার হস্তক্ষেপ, এই আইনগুলো কিন্তু রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। বিভিন্ন রকম পরিবেশ আইন, ব্যবসা আইন, এইগুলো আমরা ট্রেড লাইসেন্স করতে থাকি, বিভিন্ন যে আইনগুলো থাকে, ব্যবসা আইনগত দিকগুলো কিন্তু রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। দেন আমরা যেটা পাবো, নৈতিকতা ও সামাজিক কার্যক্রমের উপর গুরুত্ব। নেক্সট যেটা আমরা বলবো সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক একটা সমাজের দর্পণ। সাংস্কৃতিক পরিবেশ কি? একটা সমাজের দর্পণ। দর্পণ মানে হচ্ছে কি? আয়না। একটা দেশের কি অবস্থা, তার এই দেশের কালচার বা সংস্কৃতিতে দেখলে আমরা বুঝতে পারি। মানুষের রীতিনীতি, বিশ্বাস, মূল্যবোধ, চিন্তাধারা, ধর্মীয় বিশ্বাস, আচার আচরণ, অভ্যাস, ব্যক্তিত্ব ইত্যাদির সমন্বয় কি সাংস্কৃতিক পরিবেশ গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, কেমন লাগলো তোমাদের আজকের এই বিষয়গুলো? আমি তো এগুলো ক্লাসে সবই তোমাদেরকে পড়িয়েছি, তারপরে আমি মূল টপিকসগুলো ধরে ধরে তোমাদের রিভিশনের জন্য একটু চেষ্টা করেছি। আমি জানি আমার শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারগুলো। আমি কি তোমাদেরকে আজকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব?
তোমরা চাও আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করি আমি যা পড়িয়েছি এর মধ্যে থেকে? যদি তোমরা চাও তাহলে আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি। আমি কি দেখবো তোমরা চাও কি না? যদি চাও দ্রুত লিখো ইয়েস, আর যদি না চাও তাহলে আমি অন্য কিছু তোমাদের সাথে আলোচনা করব। দেখি তোমরা কি বলছো, তোমরা চাচ্ছ কি না? তোমরা চাচ্ছ আমি তোমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করি? দ্রুত বলো। অনেকে অনেক কিছু লিখেছো, সেগুলো দেখছি, ভালো লাগছে। তোমাদের প্রতিটা কমেন্টসই অনেক সুন্দর। আমি আগেই বলেছি তোমাদের প্রতিটা কমেন্টস অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান আমাদের কাছে। সেই জন্য আমরা তোমাদের প্রতিটা কমেন্টসকে অনেক মূল্যায়ন করি এবং তোমরা অলওয়েজ পজিটিভ কমেন্টস করবে এবং নারায়ণগঞ্জ কলেজের সঙ্গেই থাকবে। নারায়ণগঞ্জ কলেজ যেহেতু আমাদের একটা পরিবার, নারায়ণগঞ্জ কলেজ আমার পরিবার, তো আমাকেই সুন্দর করতে হবে। আমার পরিবার তো বাইরের মানুষ সুন্দর করে দেবে না। সেই জন্য আমার পরিবারটা আমি কীভাবে সুন্দর করব, সেই জন্য তোমরা গঠনমূলক পরামর্শ দেবে, গঠনমূলক কমেন্টস করবে ইনশাল্লাহ। আমি কি বলতে চাচ্ছি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে কি আমি কোশ্চেন জিজ্ঞেস করব? একটা কোশ্চেন জিজ্ঞেস করি, দেখি পারো কি না। আমি যা পড়িয়েছি এর মধ্য থেকেই তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছি। আসলে বিপণনের জনক কে বলো তো দেখি, দ্রুত কে বলতে পারবে? আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। বিপণনের জনক কে? দেন আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে বলছি, মার্কেটিং এর 4P বলতে কি বুঝো? 4P কেউ কি বলতে পারবে 4P বলতে কি বুঝাচ্ছি? ঠিক আছে, আমি কমেন্টস দেখছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে লিখছো, লিখতে হয়তো একটু সময় লাগছে। আমি কিছুক্ষণ পরেই অ্যান্সারগুলো পাবো আশা করি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি তৃতীয় অধ্যায়ের দিকে একটু ধরে যাই। আমি হয়তো ক্লাসটা প্রায় শেষের দিকে, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ করে দেব। তৃতীয় অধ্যায়টা আমি একটু আসলে জাস্ট তোমাদেরকে একটু আলোচনা করে যাই। তৃতীয় অধ্যায়টা আসলে আমাদের কী নিয়ে বলো তো? তোমাদের কি মনে আছে তৃতীয় অধ্যায়টা কী নিয়ে? তৃতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের বিপণনের কার্যাবলী। তৃতীয় অধ্যায়ের কি নাম বলো তো? বিপণনের কার্যাবলী। বিপণন আসলে কি কাজ করে? বিপণন আসলে কখন থেকে কাজ শুরু করে? বিপণন আসলে উৎপাদনকারী তার উৎপাদনের শুরুর আগে থেকে উৎপাদনের পরবর্তী, তারপরে কি করে বিক্রয়ের পরবর্তী, একেবারে বিক্রয়ের পরেও কিন্তু বিপণন কাজ করে। কিভাবে কাজ করে? আমি যখন উৎপাদনকারী কি করে, যখন উৎপাদন করবে, আমি সাপোজ চিন্তা করলাম আমি একটা মোবাইল কোম্পানি তৈরি করব, তাহলে এই তৈরি করার আগে থেকে কিন্তু আমার কাজ শুরু হতো। কীভাবে মোবাইল কোম্পানিটা তৈরি করব, কর্মী নিয়োগ দেওয়া, বিভিন্ন কাজ করা, হ্যাঁ, এগুলো কিন্তু উৎপাদনের পূর্বেই শুরু হয়ে যাবে ধরনের কাজ। দেন যে কাজটা করব উৎপাদনের পরবর্তী কাজ, উৎপাদিত পণ্যগুলো কোথায় রাখবো, কিভাবে রাখবো, হ্যাঁ, এই কাজগুলো আমার এখানে শুরু হয়ে যাবে। তারপরের কাজটা যেটা হবে সেটা হচ্ছে বিক্রয়ের পরবর্তী কাজ। আমি যে মোবাইলটা উৎপাদন করলাম সেই মোবাইলটা তো তোমরা কিনে নিলে, কিন্তু বিক্রয়ের পরে কিন্তু আমাদের কিছু ওয়ারেন্টি দেই, সার্ভিস দিই। ওয়ারেন্টি আসলে কি? বিক্রয়োত্তর সেবা। বিক্রয়ের পরে আমরা যে সেবাগুলো দেই সেটাই হচ্ছে ওয়ারেন্টি। প্রিয় শিক্ষার্থী, আমি তৃতীয় অধ্যায়ের ডিটেলসে আজকে যাব না। আমি তোমাদেরকে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের ডিটেলস মোটামুটি একটু আলোচনা করে দিয়েছি। তোমরা এটাই বাড়িতে খুব ভালো করে পড়বে, যেন নেক্সট উইকে আমি এই বিষয়গুলো তোমাদের সাথে আরও বেশি তোমরা আমাদেরকে দিতে পারো অ্যান্সার। নেক্সট ক্লাসে আমার পরবর্তী যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের ডিটেলসটা আরও আলোচনা করবে। আমার পরবর্তী ক্লাস হয়তো বা তোমাদের ফুয়াদ স্যারের থাকবে, স্যার সেটা দেন আমি যে চ্যাপ্টারটা থাকবে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, তোমরা যে যেখানেই আছো ভালো থাকো, সুন্দর থাকো, নারায়ণগঞ্জ কলেজের সঙ্গে থাকো, নারায়ণগঞ্জ কলেজ ফেসবুকের সঙ্গে থাকো, কারণ আমরা তোমাদের সাথে আছি, তোমরা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। সবাই পজিটিভ থিঙ্কিং করবে এবং পজিটিভভাবে আমাদেরকে নেবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।